পর্বের শুরুতেই আমরা আমাদের নায়ক ইয়ান শিনচ্যানকে দেখতে পাই, যে তার দুই বন্ধুর সাথে অন্যায়ের প্রতিবাদ করে নিজেকে এতটা শক্তিশালী করে তুলেছে যাতে তার বাবা মার খুনের বদলা নিতে পারে। বহু বছর আগে সে যখন তার বাবা মার সাথে বিদেশ যাচ্ছিল, তখন কেউ একজন তার বাবা মাকে খুন করে আর সেটাকে কার অ্যাক্সিডেন্ট নামে চালিয়ে দেয়। ভাগ্যক্রমে সে সেই দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কিন্তু তার মার লাশ সেখান থেকে পাওয়া যায় না। তাদের বডি না পাওয়া যায়, তারা ভেবেছিল হয়তো তারা মারা গিয়েছে বা তাদের বডি পানিতে পড়ে গিয়েছে। এইদিকে তার ছোট বোন বাসায় থাকায় সে বেঁচে যায়। মাত্র 7 বছর বয়সী বংশের একমাত্র উত্তরাধিকারী জিয়াংশিয়ানকে বাঁচানোর জন্য তার গ্র্যান্ডপা তাকে বিদেশ পাঠিয়ে দেয়। সেখানে জিয়াংশিয়ান তার নাম পরিবর্তন করে নেয়, যার জন্য সেনচিয়ান তাকে খুঁজতে 12 বছর সময় লাগিয়ে দেয়। পরবর্তী সিনেই আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই, যে কিনা স্পেনের একটা বিশ্ববিদ্যালয়ে আর্ট নিয়ে পড়াশোনা করে। সেখানে তার ছোটবেলার বান্ধবীও থাকে। তার বান্ধবী এসে বলে, তুমি কি আমাদের প্রফেসরের লাস্ট ওয়ার্ক নিয়ে কাজ করছো, যেটা টুইন্স রোজ নামে পরিচিত? এর গল্পটা কি তুমি জানো? এর গল্পটা হচ্ছে এইরকম: দুইটা গোলাপ আলাদা গাছে জন্ম নেওয়ার পরেও একই সময়ে একই সাথে বেড়ে ওঠে, কিন্তু তাদের পাপড়ি আর সুবহ অবিকল থাকায় তাদেরকে টুইন্স বলা হয়ে থাকে। কিন্তু ফুল দুটো ফুটার সময় যখন একই সাথে পাশাপাশি হয়, তখন দুটার মধ্যে যে কোনো একটা মারা যায়। তুমি ভাবতে পারো এটা কতটা ভয়ঙ্কর? একবার ভেবে দেখো, তুমি যখন হুবহু তোমার মতন একজনের সাথে সামনাসামনি হবে, তখন তোমাদের দুজনের মাঝে থেকে যে কোনো একজন বেঁচে থাকবে আর অপরজন মৃত্যুর কোলে ঢলে পড়বে। সেন মিয়ান সেটা বিশ্বাস করতে চায় না, কারণ বাস্তবে যমজ ছাড়া এরকম কখনোই হতে পারে না। পরবর্তী সিনে আমরা আমাদের সেকেন্ড লিড জিয়ানশিয়ানকে দেখতে পাই, যে কিনা এক ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিল। তার কাছে একটা কল আসে, তার ভাই কল করেছে। সে অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? 17 বছর আগে তোমরা মারা গিয়েছো, কিভাবে? তার ভাই বলে, তুমি গেটের সামনে এসে আমার সাথে দেখা করো। সে যখন দেখা করতে আসছিল, তখন দেখতে পায় কেউ একজন তাকে ফলো করছে, তাই সে ভিন্ন রাস্তায় দেখা করার জন্য যায়। অন্যদিকে সেন মিয়ানম্যানকে একজন এসে বলে, চায়না থেকে একজন এসে তোমাকে খুঁজছে। সে ছেলেটার কাছে গিয়ে দেখতে পায় যে এসেছে তাকে সে চেনে না। তাকে বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। লোকটা বলে, আমি লিন মোফে। ছোটবেলা তুমি আমার সাথে কাগজ খেলতে, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো? সেন মিয়ান বলে, তুমি যাকে খুঁজছো আমি হয়তো সে না, তোমার কোথাও ভুল হচ্ছে। লিন তখন বলে, কিভাবে ভুল হতে পারে? গ্র্যান্ডপা আমাকে তোমার ছবি দিয়ে পাঠিয়েছে। সে ছবিটা দেখে অনেকটা অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? আমি সেই না, আমার নাম জিয়াং না, আমি তোমাকে চিনি না। তারপর সে তার বান্ধবীকে কল করে বলে, আমি টুইন্স রুজকে দেখেছি। এটা বলে সামনে তাকাতে সে অবাক হয়ে যায়, কারণ অবিকল তারই মতন একজন দেখতে তার সামনে দাঁড়িয়ে আছে। সে তার বান্ধবীকে বলে, আমি টুইন্স রোজের পরবর্তী গল্পটা শুনতে চাই। তখনই কেউ একজন তাকে জিয়াংশিয়ান ভেবে কিডন্যাপ করে নেয়। অন্য একজন এসে জিয়াংশিয়ানকে বলে, কি হচ্ছে? আমি এইমাত্র দেখলাম তুমি গাড়িতে করে যাচ্ছ। সে গাড়ি দেখিয়ে বলে, ওই দেখো। এটা দেখে জিয়াংশিয়ান অনেকটা অবাক হয়ে যায়। তারপর সে তার ভাইকে কল করে বলে, ভাইয়া, প্রথমে আমাকে একজনকে বাঁচাতে হবে, তারপর আমি আসছি, তুমি অপেক্ষা করো। চিনচেনের সামনে দিয়ে তাকে নিয়ে গেলেও সে ততটা খেয়াল করেনি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিয়ান তাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচায়। তারপর তাকে গাড়িতে নিয়ে বলে, তুমি কি ঠিক আছো? ওরা আমাকে ভেবে তোমাকে নিয়ে গেছে, তুমি হুবহু আমার মতন দেখতে। সেন মিয়ানম্যান বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিয়ান বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাব। তখন দেখতে পাই একটা গাড়ি তাদের পিছু নিয়েছে। সেন মিয়ানম্যানকে তার মোবাইল দিয়ে বলে, আমার মোবাইলের পাসওয়ার্ড হচ্ছে 1121। এটা দিয়ে তুমি প্রথমে যে কন্ট্যাক্ট লিস্টে আছে তাকে কল করো। কল করার আগেই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িটাকে উল্টে দেয়। জিয়াংশিয়ান নিজের জীবন বাঁচিয়ে রেখে সেন মিয়ানম্যানকে বাঁচায়। তার ভাই গাড়ির ভাঙার শব্দ শুনে দৌড়ে সেখানে আসে আর দেখতে পায় সব শেষ হয়ে গিয়েছে। তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এসে জানায় যে ড্রাইভার সিটে বসেছিল সে মারা গিয়েছে, কারণ বুকের পাঁজরের সমস্ত হার্ট আর লিভারের মাঝে ঢুকে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর যাকে বাঁচিয়েছে সেই মেয়েটার চোখের কর্নিয়া নষ্ট হয়ে গিয়েছে। তারপর সে সেনচিয়ানকে সামনে নিয়ে দেখায় যে তারা দুবহু দেখতে একই রকম। সেনচিয়ান এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা কিভাবে পসিবল। ডাক্তার তখন বলে, সে যেহেতু তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে, তাহলে তার কর্নিয়া দিয়েই তাকে বাঁচিয়ে নেয়। তখন সে রাজি হয়ে যায়। জিয়ানশিয়ান সেখানেই মারা যায় আর সেন মিয়ানের অপারেশন করে তার কর্নিয়া ঠিক করা হয়। জ্ঞান ফিরতেই শেষ চোখের সামনে অপরিচিত একজনকে দেখে বলে, তুমি কে? এখানে কি করছো? আমি তোমাকে চিনি না। জিয়ানশিয়ান বলে, আমি তোমার ফিয়ান্সে। এটা শুনে সেন মিয়ান বলে, তুমি যাকে খুঁজছো আমি সে না, তোমার ভুল হচ্ছে, আমার নাম সেন মিয়ান। শিনচেন বলে, সেন মিয়ান মারা গিয়েছে, তুমি হচ্ছ জিয়াংশিয়ান, আমার ফিয়ান্সে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেখান থেকে রুফটপে চলে যায়।
তারপর বলে তোমরা আমার কাছে আসবে না, তোমরা যাকে খুঁজছো আমি সেই না, আমাকে প্লিজ ছেড়ে দাও। এটা বলি সে রুফটপের একদম কিনারায় চলে যায় আর বলে আমি নিজেকে শেষ করে দেব। এটা বলি সে যখন কান্না করছিল চোখের পানি মুছবে তখনই জিয়াংশিয়ান বলে ওই চোখে হাত দিবে না, তোমার কোনো অধিকার নেই ওই চোখে হাত দেওয়ার। একবার ভেবে দেখো, গাড়িতে 2 জন লোক ছিল, তুমি যেহেতু বেঁচে আছো তার মানে একজন মারা গিয়েছে, সে তোমাকে তার চোখ দিয়ে গেছে, তুমি যে পৃথিবীটা দেখছো সেটা তার চোখ দিয়েই দেখছো, তোমাকে তার হয়েই বাঁচতে হবে, তার হয়ে প্রতিশোধ নিতে হবে, যদি না পারো তাহলে তোমাকে মরে যেতে হবে। এটা বলেই সে তার দিকে এগোচ্ছিল, সে ভয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। শিংচিয়ান তাকে ধরে ফেলে, তারপর তাকে উঠিয়ে একই কথা বলে, তোমার জন্য সে জীবন দিয়েছে, তোমাকে তার হয়েই বাঁচতে হবে। চেনমিয়ান তখন অ্যাক্সিডেন্টের পর তার কথাগুলো মনে করছিল, যেখানে জিয়াংশিয়ান তাকে বলে আমার হয়ে প্লিজ তুমি জিয়াং ফ্যামিলিতে যাও, আমার এইটুকু অনুরোধ রাখো, এলএ স্টার গ্রুপকে বাঁচাও, তুমি শেংচিয়ানের কাছে গেলে সে তোমাকে সাহায্য করবে। মিয়ানমিয়ান বলে তুমি শেংচিয়ান তাই না? শেংচিয়ান বলে হ্যাঁ। মিয়ানমিয়ান বলে আমি শেনমিয়ান হয়ে বাঁচবো 1 বছর। 1 বছর কি যথেষ্ট তার বদলা নেওয়ার জন্য? শেনচিয়ান বলে যথেষ্ট। তারপর তাকে সবকিছু বুঝিয়ে কি কি পছন্দ কি অপছন্দ সবকিছু শিখিয়ে দেয়। তাকে বলা হয় খুব সাবধানে থাকার জন্য, কারণ ছোট্ট একটা ভুলের কারণে তার মৃত্যু হতে পারে। তারপর তাকে অফিসের জন্য নিয়ে যাওয়া হয়, কারণ গ্র্যান্ডপা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার ছোট আন্টি কাইশিয়ান আর তার ছেলে গ্রুপ দখলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্র্যান্ডপা না থাকায় বা উত্তরাধিকারী না থাকায় তারা গ্রুপটা যখন তার কাছে হস্তান্তর করছিল তখনই বাধা পড়ে। সেখানে তখন জিয়ানশিয়ান উপস্থিত হয়। জিয়ানশিয়ান আসলে শেনমিয়ান ছিল, তাই সে প্রচন্ড ভয় পাচ্ছিল, সে কোনো কিছু বলতে পারছিল না। জিয়াংশিয়ানকে শেনচিয়ান সাহস যোগায়। শেনচিয়ানের সাহসে সে সামনের দিকে এগিয়ে যায় আর বলে আমি ভাইস প্রেসিডেন্ট আর বর্তমানে রানিং সিইও হিসাবে আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন নাকচ করছি। এটা বলে সেখান থেকে বেরিয়ে আসে। সে প্রচন্ড ভয় পাচ্ছিল। তারপর তাকে জিয়াং ফ্যামিলিতে নিয়ে যাওয়া হয়, যেখানে গ্র্যান্ডপার সেক্রেটারি মিস্টার লিয়ান তাদের স্বাগতম জানায়। সে তাকে আঙ্কেল লিয়ান বলে ডাকতো। মিয়ানমিয়ান তাকে সেই বলেই সম্বোধন করে। ভেতরে প্রবেশ করতেই পুরনো পেন্টিং দেখে শেনচিয়ানের মনে ছোটবেলার কথা জেগে ওঠে, তাই সে শেনমিয়ানের হাতটা শক্ত করে চেপে ধরে। শেনমিয়ান আলতো করে হাতটা ছাড়িয়ে নিয়ে উপরে তাকিয়ে দেখতে পায় আন্টি কাইশুয়ান। কাইশুয়ান বলে শিয়ান তুমি ফিরে এসেছো? কাইশুয়ানকে দেখে সে বলে আন্টি আপনি কেমন আছেন? কাইশুয়ান জানতে চায় এটা কে। সে তখন বলে আমি তার ফিয়ন্সে, 1 বছর যাবত আমরা ডেট করছি, তাই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, কিছু সমস্যার সমাধান করি আমরা বিয়ে করে নেব। তারপর গ্র্যান্ডপার রুমে যায়। গ্র্যান্ডপার সাথে দেখা করে সে শেনচিয়ানের রুমে যায়। সেখানে গিয়ে তার লাক্সারির জীবনযাপন দেখে সে অনেকটা মুগ্ধ হয়। বাড়ির চারপাশে হাঁটছিল আর ভাবছিল আমি কি শেনচিয়ান হয়ে বাঁচতে পারবো? আমাকে বাঁচতে হবে 1 বছর। 1 বছর সময়টা খুব দ্রুত চলে যাবে। তখনই সেখানে লিন মুফে চলে আসে। সে তাকে দেখে শেনমিয়ান মিয়ান বলে সে ভুলে উত্তর দিয়ে ফেলে। ভয়ে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল লিন মুফে তার সামনে এসে বলে তুমি শেনমিয়ান মিয়ান এখানে কি করছো? কিছুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। সে তখন আমতামতা করে বলে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। শেনমিয়ান কে? আমার নাম তো জিয়াংশিয়ান, আমি ছোটবেলায় তোমার সাথে অনেক কাগজ খেলতাম, তুমি আমাকে ভুলে কিভাবে যেতে পারো ভাইয়া লিয়ান? এটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর তাকে যেতে দেয়। মুফের তখনও তাকে সন্দেহ হচ্ছিল, তাই তাকে বাধা দিয়ে বলে আমার বাবা আর গ্র্যান্ডপা আমাকে জিয়ানশিয়ানকে আনার জন্য 1 মাস আগে বিদেশ পাঠিয়েছিল। তার সাথে আমার দেখা হয়নি ঠিকই, কিন্তু অনেকবার কল হয়েছে, তাই আমি আশা করব তোমার কাছে আমার ফোন নাম্বার সেভ আছে। এটা বলেই তাকে কল করে। কলে রিং হচ্ছিল কিন্তু তার ফোনে রিং বাজছিল না। সে যখন তার কাছে যায় তখন অবাক হয়ে যায়। পিছন থেকে তখন জিয়ানশিয়ান ফোন নিয়ে আসে। সে বলে ক্ষমা করবেন, সে এখন এই ফোনটার ব্যবহার করছে না। ইনমুফে জানতে চাই তুমি কে? জিয়ানশিয়ান বলে আমি হচ্ছে তার ফিয়ন্সে। সে অবাক হয়ে যায়। তারপর তাকে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে তাকে বলে আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি এখানে আসার পর তোমার পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার জন্য, তোমাকে পুরোপুরি জিয়াংশিয়ান হওয়ার জন্য, কিন্তু তুমি কি করছো? তুমি কি মরতে চাচ্ছ, নাকি তুমি জানো না কিভাবে মরতে হয়? জিয়াং ফ্যামিলিতে সামান্য একটু ভুল করলেও তোমার ছাড় হবে না। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন জিয়াংশিয়ানকে বাধা দিয়ে শেনমিয়ান বলে তুমি কি সত্যি জিয়াংশিয়ানের ফিয়ন্সে, নাকি তোমার অন্য কোনো গোল আছে? তুমি এলএ স্টার গ্রুপ আর জিয়াং ফ্যামিলিকে পাওয়ার জন্য আমাকে এখানে জিয়াংশিয়ান সাজিয়ে নিয়ে এসেছো তাই না? শেনচিয়ান তখন তার গলা চেপে ধরে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে আমি যদি এলএ স্টার গ্রুপকেই চাইতাম তাহলে তোমাকে ব্যবহার করতাম না, আমি সবকিছু ধ্বংস করে দিতে চাই, তাই নিজের কাছে কাজ রাখো। এটা বলে সে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই শেনমিয়ান বসে বসে জিয়ানশিয়ানের কথা ভাবছিল। সে কিছুক্ষণ পর যখন রেডি হয়ে নিচে আসে তখন দেখতে পায় জিয়ানশিয়ান তার 2 বন্ধুর সাথে বাইরে যাচ্ছে। জানতে চাইলে সে বলে তুমি তোমার নিজের কাজে কাজ রাখো। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে গ্র্যান্ডপার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার বলে তার 2 কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাই পরিবারের সবাইকে ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য। এটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ একমাত্র নিজের রক্তের লোক ছাড়া কখনোই এটা সম্ভব নয়। তাই সে ঘাবড়ে গিয়ে জিয়ানশিয়ানকে বারবার কল করছিল।
জিয়ানশিয়ান কার অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তাই তার ফোন সে লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা একটা রুমে বসেছিল, সেখানে নার্স এসে সবার রক্তের স্যাম্পল কালেক্ট করছিল। সে প্রচন্ড ভয় পাচ্ছিল। তার যখন রক্তের স্যাম্পল কালেক্ট করতে আসে তখন সে ভয়ে বলে, আমি সুই থেকে ভয় পাই। নার্স তখন তাকে সাহস যোগায়, তারপর তার ব্লাড স্যাম্পল নিয়ে নেয়। এইদিকে সেনচিয়ান কি একটা মনে করে যেন তার লাইভ লোকেশন চেক করে দেখতে পায় সে হসপিটালে আছে। তারপর দেখতে পায় তাকে অনেকবার কল করা হয়েছে। তাকে কলে না পেয়ে SMS করে সবটা জানায়। সে কিছুক্ষণের মধ্যেই হসপিটালে উপস্থিত হয়ে যায়। হসপিটালে দেখে সেনমিয়ান অনেকটা খুশি হয়ে যায়। সে জিয়াংশিয়ানকে জড়িয়ে ধরে। জিয়াংশিয়ান বলে, আমাকে ক্ষমা করবেন, রক্ত দেওয়ার কারণে তার খারাপ লাগছে, তাই আমি তাকে বাইরে নিয়ে যাচ্ছি। এটা বলেই তাকে বাইরে নিয়ে আসে আর তাকে সান্ত্বনা দেয়, শান্ত হও, আমি সবকিছু ঠিক করব। নার্স যখন রক্ত নিয়ে বাইরে যাচ্ছিল তখন তার দুই বন্ধুরে একটা কৌশল করে সেটাকে লিফটের মধ্যে ফেলে দেয়। জিয়াংশিয়ান তখন নিজের রক্তের সাথে সেনমিয়ানের রক্ত মিশিয়ে দেয় যাতে করে DNA টেস্টটা না করতে পারে। রক্তের সেই স্যাম্পলটাকে লিফটের মধ্যে রেখে তারা লিফট থেকে সরে যায়। তারপর তাকে একটা পার্কে নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সেনমিয়ান তখন বারবার বলতে থাকে, আমি আর পারছি না জিয়াংশিয়ান হয়ে বাঁচতে, আমি একটা সাধারণ মেয়ে, আমি আমার বাবার সাথে সাধারণ জীবনযাপন করি, আমি কিভাবে এলেস্টার আর জিয়াং ফ্যামিলির উত্তরাধিকারী হতে পারি। সেনমিয়ানের কথা শুনে জিয়াংশিয়ান তার গলা চেপে ধরে বলে, তুমি এখন কুইট করতে চাচ্ছ? তুমি জানো এখান থেকে সরে যাওয়া মানে মৃত্যু। এটা বলেই সেখান থেকে সে চলে যায়। তারপর ফিরে এসে তাকে পাসপোর্ট দিয়ে বলে, আজ রাতের মধ্যে তুমি এই চায়না ছেড়ে চলে যাবে। কাল জিয়ান ফ্যামিলিতে যাই হয়ে যাক না কেন তাতে তোমার কোনো হাত থাকবে না। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। সেনমিয়ান যখন নিজের ব্যাগ গোছাচ্ছিল তখন সে ব্যাগ থেকে একটা ব্রোঞ্জ পায়, যেটা তাকে জিয়াংশিয়ান মৃত্যুর কিছুক্ষণ আগে দিয়ে বলেছিল, তুমি প্লিজ আমার হয়ে জিয়াং ফ্যামিলিতে যাও, এলিস্টার গ্রুপকে বাঁচাও। সেনচেনের কাছে গেলে সে তোমাকে সাহায্য করবে। তারপর সে দরজার আড়াল থেকে তার কাজিনের কথা শুনে। তারা DNA টেস্ট করতে চেয়েছিল কিন্তু ব্লাড স্যাম্পলের কারণে হয়নি। তাদের আলো প্ল্যান সে শুনে ফেলে। সে সেটা সেনচিয়ানকে জানানোর জন্য কল করে। তাকে কলে না পেয়ে তার দুই বন্ধুকেও কল করে, তাদেরও কলে পায়নি। অন্যদিকে আমরা দেখতে পাই সেনচিয়ান তার দুই বন্ধুর সাথে প্ল্যান বি করে। তারা গ্র্যান্ডপাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে। আসার পথে তারা কাজিনের কাছ থেকে শুনতে পায় সেই অ্যাক্সিডেন্টটা সে কাজিনে করিয়েছিল, কিন্তু লাশ পাওয়া যায়নি। মানে হচ্ছে আরো অনেকেই আছে তাদের মৃত্যু চায়। তারা যখন চলে আসছিল তখনই পা লেগে গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। তাদেরকে ধরে ফেলবে ঠিক সেই মুহূর্তে সেনমিয়ান তাদের সেখানে চলে আসে আর তাদেরকে পালাতে সাহায্য করে। সেনমিয়ানকে হসপিটালের বাইরে নিয়ে গিয়ে জিয়ানশিয়ান জানতে চায়, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এটা বিপজ্জনক? তার কথা শুনে সেনমিয়ান বলে, তুমি জানো এটা বিপজ্জনক, তারপরেও কেন করছো? ইনচেন বলে, আমি জিয়াং ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি। তোমাকে কাল রাতে কি বলেছি তুমি মনে হয় ভুলে গিয়েছো। তখন সে বলে, তুমি কে? সত্যি করে আমাকে বলো, তুমি জিয়াং ফ্যামিলি চাও না, এলিস্টার গ্রুপ চাও না, তুমি আসলে কে? আমার সেটা জানার অধিকার আছে। তখন সে বলে, আমি সবচেয়ে বেশি জিয়াংশিয়ানকে ভালোবাসি, তাই আমি তার জন্য সবকিছু করতে পারি, ধ্বংসও করতে পারি, আবার সবকিছু দিতেও পারি। তুমি এখান থেকে চলে যাও। তাকে জোর করে গাড়িতে তুলবে। তখন সেনমিয়ান বলে, আমি তোমাকে সাহায্য করব। আমি নিজেও এসেছি জিয়াংশিয়ানের শেষ ইচ্ছে পূরণ করতে, তাই আমি তোমাকে সাহায্য করব। তখন সেনচিয়ান তাকে তার সমস্ত প্ল্যান বলে আর বলে, গ্র্যান্ডপাকে কেউ একজন ইচ্ছে করে এতদিন চিকিৎসা করায়নি, তাকে মারার জন্য এভাবেই রেখে দিয়েছে, তাই অন্য হসপিটালে তাকে নিয়ে গিয়েছে যেখানে তাকে ভালো চিকিৎসা দেওয়া হবে। তুমি শুধু শান্ত থেকে আমাকে সাহায্য করো, বাকি সবকিছু আমি আর আমার দুই বন্ধু মিলে সামলে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি 1 বছর পর আমি তোমাকে তোমার জীবনে ফিরিয়ে দিয়ে আসবো। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই DNA টেস্টের রিপোর্ট নিয়ে যখন কাজিনের ফ্রেন্ড যাচ্ছিল তখন সেখানে দুই বন্ধু মিলে সেটাকে পরিবর্তন করে দেয় যাতে প্রমাণিত হয় সেনমিয়ানি জিয়ানশিয়ান। এটা শুনে কাজিন অনেকটা অবাক হয়ে যায় আর প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। সে কোনোভাবে মানতে চায় না যে 10 বছর যাবৎ মিসিং মেয়েটাই জিয়ানশিয়ান। কয়েকদিন পরেই শেয়ার হোল্ডার মিটিং, তাই সে সিদ্ধান্ত নেয় গ্র্যান্ডপার কাছে থেকে সবকিছু নিজের নামে করে নেবে। গ্র্যান্ডপার কাছে যেতে দুই বন্ধু তাদের বাধা দেয়। তারা তার তোয়াক্কা না করে ভিতরে প্রবেশ করে। কাপড়ে মোড়ানো ছিল, কাপড় তুলতে যাবে তখনই সেখানে সেনমিয়ান চলে যায় আর তাদের বাধা দিয়ে বলে, ডাক্তার বলেছে গ্র্যান্ডপাকে রেস্ট করার জন্য, তাই কেউ ডিস্টার্ব করবে না। তার অ্যাটিটিউড আর কথার ধরন দেখে প্রথমে সকলেই ভয় পেয়ে যায়, কিন্তু আন্টি তাকে তোয়াক্কা না করেই উপর থেকে কাপড় সরাতে দেখতে পায় সেখানে বালিশ দেওয়া। সে সেনমিয়ানকে একটা থাপ্পড় দিতে যাবে তখনই সামনে সেনচেন চলে আসে। সেনচেনকে থাপ্পড় মারতে যাবে কিন্তু সেনচেন বাধা দিয়ে দেয়। তখন আন্টি বলে, তোমার সাহস কিভাবে হয়? তুমি তার সাথে ডেট করছো, এর মানে এটা ভেবে নিও না যে তুমি জিয়াং ফ্যামিলির সদস্য। আমি তোমাকে ছেড়ে দেব না, পুলিশে দেব। তুমি একজন পেশেন্টকে কিডন্যাপ করেছো, এটা একটা মার্ডারের মতন। তখন সেনচিয়ান বলে, আপনি নিজের পরিবারের লোকজনকে মার্ডার করতে চেয়েছেন, পুলিশ আগে অ্যারেস্ট করবে, আমাকে না আপনাকে। আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আন্টি তখন অনেকটা রেগে যায়, প্রচন্ড রাগে বাবার অ্যাসিস্ট্যান্টকে বলে পুলিশকে ডাকার জন্য। তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে, এসে বলে, তুমি মনে হয় আমার কথা ভুলে গিয়েছো।
ভুলে গিয়েছো যে আমি তোমার বাবা হই। আমি ভেবেছিলাম অনেক বছর বেঁচে থাকবো, কিন্তু এখন মনে হচ্ছে আমার হাতে আর সময় নেই। আমি চেয়েছিলাম জিয়াং ফ্যামিলির সকল বিজনেস তোমাদের দুই বোনের মাঝে ভাগ করে দিতে, কিন্তু এলি স্টারকে তোমার বড় বোন সেটা তৈরি করেছে, তাই তার উত্তরাধিকারী একমাত্র তার মেয়েই হবে। তারপর সেনমিয়ানকে কাছে টেনে নিয়ে বলে, জিয়াং শিয়ান, আজ থেকে এলি স্টার আর জিয়াং ফ্যামিলির সকল দায়িত্ব আমি তোমার উপর দিলাম, তুমি সবকিছু সামলে নেবে। বাসায় ফিরেই সেনমিয়ান ব্রোঞ্জ হাতে নিয়ে গ্রেনপার বলা কথাগুলো ভাবতে থাকে। সে কি পারবে জিয়াং শিয়ানের মতন করে বাঁচতে, সেটাই ভাবতে থাকে। অফিসের অ্যানুয়াল মিটিং শুরু হয়ে যায়। সেখানে সকল বোর্ড মিটিংটা তাকে সিইও হিসেবে মানতে রাজি হয় না। ঠিক তখনই সেনমিয়ান পুরো অ্যাটিটিউডের সাথে জিয়াংশিয়ান রূপে অফিসে প্রবেশ করে। বোর্ড মেম্বাররা তাকে সিটে বসার জন্য নানা ধরনের কটূক্তি করতে থাকে, তাকে অযোগ্য বলা হয়। সে সিটে বসেই তারপর বলতে থাকে, আমি জিয়াং ফ্যামিলির একমাত্র ওয়ারিশ। আমি যেহেতু জিয়াং ফ্যামিলিতে ফিরে এসেছি, তাহলে এলিস্টার গ্রহণের যোগ্যতা আমার আছে। আর এই সিটে বসার সাহস যখন দেখিয়েছি, তাহলে এলিস্টার গ্রুপের সকল ক্রাইসিস দূর করার মতন যোগ্যতাও আমার আছে। এটা বলি সেখান থেকে পুরো অ্যাটিটিউডের সাথে বের হয়ে যায়। অফিসে গিয়ে সে সেনচিয়ানকে বলে, আমি আজ কিরকম করেছি। সেনচিয়ান বলে, ভালো হয়েছে। তারপর তার অ্যাসিস্ট্যান্টকে কল করা হয় সকল ফাইলগুলো তার এখানে দিয়ে যাওয়ার জন্য। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তার বান্ধবী গ্রাজুয়েশন শেষ করে চায়নাতে ফিরে আসে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সে এলিস্টার গ্রুপে ডিজাইনার হিসেবে কাজ শুরু করে। সে অফিসে জয়েন করতেই প্রথমবারের মতন সে সেনমিয়ানকে দেখতে পায়। সে তাকে দেখতেই ডাক দেবে, তখনই তার সামনে কেউ একজন তার চোখ হাত দিয়ে ঢেকে দেয়, তাই সে আর তাকে দেখতে পারে না। সেটা ছিল তার বন্ধু। সে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার কথা জানতে চাইলে সে তাকে কিছুই বলে না। তারা যেই ফাইলগুলো দেখছিল সেই ফাইলগুলো অন্যরকম ছিল, কারণ তার কাজিন সেগুলো বদলে দিয়েছে। আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে তারা ট্রান্সফার করিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তাকে ধরার জন্য তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এয়ারপোর্ট যাওয়ার কিছুক্ষণ আগেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে ধরে ফেলে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট ম্যানেজার তাদেরকে সেই ফাইলগুলো দিতে রাজি হচ্ছিল না, কিন্তু সেনচিয়ান তার মেথড ব্যবহার করে তার কাছ থেকে ফাইল নিতে সক্ষম হয়। তারপর তারা অফিসে চলে যায়। সেখানে তারা সেই ফাইলগুলোর উপর কাজ করতে শুরু করে, কিন্তু তাদের হাতে সময় একদম কম ছিল। মাত্র 2 দিন সময় ছিল। দিনরাত প্রচন্ড পরিশ্রম করছিল। এক পর্যায়ে সে দেখতে পায় জিয়াংশিয়ানের হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে। সে তার হাতে মলম লাগাতে যায়। সে তখন ঘুম থেকে জেগে ওঠে। সেনমিয়ানম্যান বলে, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তো তোমার হাতে ব্যথা দেখে তোমার হাতে মলম লাগাতে এসেছি। জিংশিয়ান তখন ফাইল নিয়ে কাজ করতে শুরু করে দেয়। কাজ করার এক পর্যায়ে তারা দুজন খুবই কাছে চলে আসে। প্রথমবারের মতন তারা দুজনের জন্য কোনো কিছু অনুভূতি ফিল করছিল। সেনমিয়ানম্যান দূরে সরে যায়। তখন জিংশিয়ান বলে, আমার হাতে মলম লাগিয়ে দাও, প্রচন্ড ব্যথা হচ্ছে। সে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। জিংশিয়ান সেনমিয়ানম্যানকে এতটা কাছ থেকে দেখে তার হার্টবিট যেন প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছিল। জিংশিয়ানের বন্ধুরা তাকে প্রথমবার কোনো মেয়ের এতটা কাছে দেখে তাকে ডিস্টার্ব না করে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পথে মিয়ানমিয়ানের বান্ধবীর সাথে তাদের দেখা হয়ে যায়। তারা তাকে বলবো যে আঘাত করতে যাবে, তখনই অন্য একজন বন্ধু তাকে বাধা দিতে গিয়ে নিচে পড়ে যায় আর বলে, তাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। পরের সিনে আমরা দেখতে পাই তারা ফাইল নিয়ে কাজ করছিল। তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় ছিল। তখনই সেনমিয়ানম্যানের মাথায় একটা প্ল্যান আসে। সেই প্ল্যান অনুযায়ী তারা কাজ করতে শুরু করে। সকল ডিপার্টমেন্টকে তাদের সেই কাজের অন্তর্ভুক্ত করে। সময় প্রায় শেষ হয়ে যায়। একদম সময় শেষ হয়ে গেলে সকল ডিপার্টমেন্টের ইমার্জেন্সি কল বাজতে শুরু করে। সিওর অফিসেও কল বাজতে শুরু করে। সেনমিয়ানমিয়ান জিংশনকে বলে, তুমি কলটা রিসিভ করো। সে কলটা রিসিভ করে। ততক্ষণে সবাই এসে হাজির হয়ে যায়। সেনমিয়ানমিয়ান অবাক হয়ে জানতে চায় কি হয়েছে। তাদের উদাস মুখ দেখে বলে, আমরা কি হেরে গিয়েছি? তখনই জিংশিয়ান বলে, আমরা জিতে গিয়েছি। সে অনেকটা খুশি হয়ে যায়, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর মুচকি একটা বিজয়ের হাসি দেয়। তার কিছুক্ষণ পর তারা বাড়ি যাওয়ার জন্য বের হয়। সে প্রচন্ড খুশি ছিল। তাকে দেখে জিংশিয়ান বলে, তুমি এত খুশি কেন? সে বলে, আমি প্রথমবারের মতন কোনো কোম্পানি ক্রাইসিস শেষ করেছি, আমি তো অনেক খুশি। জিংশিয়ান জানতে চায়, তুমি কি আগে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছো? সেনমিয়ানম্যান বলে, না, ছোট থেকে আমার বুদ্ধি অনেক বেশি। আমি খুব সহজে সবকিছু মনে রাখতে পারি। আমি একজন প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, সেখান থেকে কিছু বুদ্ধি আমি এখানে কাজে লাগিয়েছি। তখন জিংশিয়ান তারকে প্রশংসা করে, বলে, তুমি আমার কল্পনা থেকেও বেশি ভালো কাজ করেছো। তারপর তারা একসাথে বাসায় ফিরে। পরদিন সে প্রচন্ড খুশি ছিল। গ্র্যান্ডপা তাকে বলে, এত খুশির কারণ কেন? সে বলে, আমি কোম্পানি সকল ক্রাইসিস শেষ করে দিয়েছি। গ্র্যান্ডপা বলে, আমি সবকিছু জানি। আচ্ছা, তুমি এঙ্গেজমেন্ট কবে করছো? সে তখন বলে, আমরা কোম্পানি নিয়ে কথা বলছি, আমার এঙ্গেজমেন্টের দিকে কেন যাচ্ছ? গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, আমি তোমাকে আর জ্বালাবো না। তোমরা তোমাদের সময় মতন এঙ্গেজমেন্টের ডেটটা করে নিও। তারপর জিংশিয়ানের বাবা মা যেখানে সবচেয়ে বেশি সময় কাটাতো, গ্রিন হাউস, সেখানে নিয়ে যায়। সেখানে তার ছোটবেলার গল্প তাকে বলতে থাকে। এক পর্যায়ে বলে, তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এখানে আর কোনো ফুল ফোটেনি। জিংশিয়ান বলে, গ্র্যান্ডপা, তুমি মন খারাপ করো না। তুমি যেহেতু কোম্পানির দায়িত্ব আমাকে দিয়েছো, তাহলে এই গ্রিন হাউসের দায়িত্ব আমাকে দাও। আমি এখানে গোলাপ ফুল ফুটাবো। জিংশিয়ান দূরে দাঁড়িয়ে সেগুলো দেখছিল আর তার ছোটবেলার কথা মনে করছিল। সকলেই কাজ করছিল, কিন্তু জিংশিয়ান এক কর্নারে বসেছিল। তখন সেনমিয়ানমিয়ান বলে, তুমি কি এখানেই বসে থাকবে, কোনো কাজ করবে না? সে বলে, এখানে যতই গাছ লাগানো কেন, কোনো কাজই আর ফুটবে না। সেনমিয়ানমিয়ান বলে, তুমি কিভাবে জানো? আমি এতটুকু জানি, যদি কোনো কাজ মন থেকে করো তাহলে সেটার ফল তুমি একদিন ঠিকই পাবে। তারপর তার গালে কিছু মাটি লাগিয়ে দিয়ে বলে, তুমি কি কাজ করবে কিনা?
জিংশিয়ান তাকে কোলে তুলে নেয়, তারপর সবার সামনে দিয়ে তাকে রুমে নিয়ে যায়। এটা দেখে তাদের সত্যিকারের কাপল মনে হচ্ছিল। তারপর তাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে বলে, আমার গালে তুমি মাটি লাগিয়ে দিয়েছ, তাই তুমি সেটা পরিষ্কার করবে। শানমিনম্যান কিছু না বলে তার গাল থেকে মাটি পরিষ্কার করে দিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনমুফের বাবা তার জন্য বিয়ে ঠিক করে। সে গিয়ে দেখতে পায় তাদের রাইভেল কোম্পানির মেয়ে, সেটা যার নাম তেংরাং। তারা দুজনকে বিজনেস পার্টনার হিসেবে দেখতে চায়, লাইফ পার্টনার হিসেবে না। সে বলে, আমি এলএইচ গ্রুপ ছাড়বো না, তাই আমি তোমার সাথে কাজ করতে পারবো না। তার কিছুদিন পরই তেংরান তার ভাইকে নিয়ে এলএইচ গ্রুপে প্রবেশ করে, কারণ ওয়ার্ল্ড কম্পিটিশনের জন্য তারা জুয়েলারির যে ডিজাইনগুলো দিয়েছে সেগুলো নাকি তাদের কোম্পানি থেকে কপিরাইট করেছে। সেখানেই তেংরান প্রথমে জিয়াংশিয়ানকে দেখতে পায়। তাকে দেখে প্রথম দেখাতেই সে ভালোবাসায় পড়ে যায়। কপিরাইট ইস্যু নিয়ে প্রতিপক্ষের সাথে মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে তেংরান সারাক্ষণই জিংশিং এর দিকে তাকিয়েছিল। জিংশিং একবারের জন্য তার দিকে তাকায়নি। মিটিং শেষ করে সে বাইরে আসতেই তার ভাইকে বলে, ভাইয়া, ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। তার ভাইয়া বলে, সে মিস জিয়াং এর ফিয়ন্সে। সে তখন বলে, মিস জিয়াং এর ফিয়ন্সে, এটা এখনো অ্যানাউন্স করা হয়নি, তাই এখনো আমার সুযোগ আছে, আমি তাকে নিজের করে নেব। মিটিং শেষ করে অন্যদিকে আমরা দেখতে পাই তারা সকলে একসাথে বসে সমাধান করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু কোনো সমাধানই পাচ্ছিল না। শেনমেন বলে, একটা কাজ করলে কিরকম হয়, আমরা যেটা জমা দিয়েছি সেই জুয়েলারি সেটটাকে ফিরিয়ে এনে আমরা নতুন কোনো একটা জুয়েলারি ডিজাইন যদি দিই, তাহলে হয়তো আমরা কপিরাইট ইস্যু থেকে বেঁচে যাব আর কোম্পানি ব্ল্যাকলিস্ট হওয়া থেকে বাঁচাতে পারবো। আমাদের হাতে সময় একেবারেই কম। তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে আর ডিজাইনের জন্য লিনমুফেকে ডেকে আনে। লিনমুফের ডিজাইন তার পছন্দ হচ্ছিল না। তখন সে বলে, আচ্ছা, আমরা নতুন কোনো কিছুকে যোগ করতে পারি। লিনমুফে তখন বলে, আমরা আমাদের কোম্পানির প্রথম ডিজাইনটাকে অনুসরণ করে নতুন একটা ডিজাইন তৈরি করতে পারি, টুইন্স রোজ। সে টুইন্স রোজটাকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়, কারণ তার জিয়াংশিয়ানের কথা মনে পড়ে যায়। তারপর নিজেকে সামনে নিয়ে বলে, ঠিক আছে, এই কনসেপ্টের উপরই কাজ করতে শুরু করো। লিনমুফে তখন তাকে পার্সোনাল বিষয়ে কথা জিজ্ঞেস করছিল। শানমানিং বলে, আমি অ্যালিস্টার গ্রুপের একজন প্রেসিডেন্ট, তুমি আমার সাথে পার্সোনাল বিষয়ে আলোচনা করবে না। তারপর তাকে ডিজাইন দেখাচ্ছিল। তার পেন্সিল ধরার ধরন দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ এটা একমাত্র শুধু আর্টের স্টুডেন্টরাই এরকম ভাবে করতে পারে। তার কিছুক্ষণ পরে সেক্রেটারি এসে জানায় বাইরে রিপোর্টার জমা হয়েছে, কেউ একজন তাদের কপিরাইটের বিষয়টা জানিয়ে দিয়েছে। লিনমুফে তখন বলে, আমি রিপোর্টারদের সাথে কথা বলছি। লিনমুফে রিপোর্টারদের সাথে কথা বলতে চলে যায়। তখনই সেই সুযোগে কেউ একজন সিইওর অফিসের দরজা লক করে দেয় আর ভিতরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দেয়, যার কারণে জিয়াংশিয়ানের শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ থাকায় বাইরেও বের হতে পারছিল না। সকলে অ্যালার্ম পেয়ে বাইরে চলে আসে। শানমিনম্যানকে বাইরে আসতে না দেখে শিনচেন দৌড়ে অফিসের দিকে যায়। প্রত্যেকটা দরজা নক ছিল। সে তাকে বারবার কল করে। কোনোভাবে সে কলটা রিসিভ করে আর বলে, শিনচেন, আমাকে প্লিজ বাঁচাও। এটা বলেই অজ্ঞান হয়ে যায়। শিনচেন দরজার নকটা ভেঙে ফেলে, তারপর ভিতরে প্রবেশ করে তাকে অজ্ঞান অবস্থায় বাইরে নিয়ে আসে। শিনচেনের কাছে আর কোনো উপায় ছিল না। সে তাকে সিপিআর দিতে শুরু করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে তাকে ডাক্তার দেখানো হয়, তারপর বাসায় নিয়ে আসা হয়। তার এই পরিস্থিতি দেখে গ্র্যান্ডপা অনেক দুশ্চিন্তায় ছিল। সে সবাইকে বকাঝকা করছিল। জ্ঞান ফিরতেই সে গ্র্যান্ডপাকে নিশ্চিন্ত করে, বলে, গ্র্যান্ডপা, আমি এখন ঠিক আছি, তুমি রেস্ট নাও। গ্র্যান্ডপা তার কথা শুনে বলে, ঠিক আছে, তোমার কথা শুনে আমার ভালো লাগছে, আমি চলে যাচ্ছি। রুম থেকে চলে যাওয়ার আগে শিনচিনকে বলে, তোমরা যত দ্রুত পারো এঙ্গেজড হয়ে নাও, যাতে করে শত্রুপক্ষ জানে যে সে একা নয়, তার পাশেও কেউ একজন আছে। একে একে রুম থেকে সবাই বেরিয়ে গেলে শিনচিন তার কাছে যায়, গিয়ে বলে, অ্যালিস্টার গ্রুপের আমরা জুয়েলারি ডিজাইনটা রিপ্লেস করতে পেরেছি। শিনচেন চলে যাবে, তখনই সে তাকে বাধা দিয়ে বলে, শিনচেন, চলো আমরা এঙ্গেজড হয়ে নিই। আমি যখন বিপদে পড়লাম তখন আমার মনে হলো তুমি ছাড়া এখানে আর আমার কেউ নেই। গ্রেটপা ঠিকই বলেছে, শত্রুপক্ষদের জানিয়ে দিতে হবে আমি একা না, তুমিও আমার সাথে আছো। শিনচেন তখন বলে, তুমি এর মানে কি জানো? আমার সাথে এঙ্গেজড হয়ে গেলে তুমি এখান থেকে বের হতে পারবে না, তুমি আমার বিষয়ে কিছুই জানো না, আমি কে, কোথা থেকে এসেছি, নিজের বিপদ ডেকে আনো না। এটা বলেই বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর তারা দুজনেই বাইরে দাঁড়িয়ে একজন অপরজনের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করছিল। শিনচেন তখন বুঝতে পারে তাদের এঙ্গেজড হয়ে যাওয়াটা খুবই জরুরি। তারপর সে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। শানমিনম্যান বলে, আমি অত কিছু জানতে চাই না, তুমি কে সেটা আমার জানার প্রয়োজন নেই, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। শিনচেন তখন বলে, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমরা এঙ্গেজড হয়ে নেব, তারপর আমি তোমাকে সবটা জানাবো আমি কি। অন্যদিকে তাদের বিজয়ের খবরটা প্রতিপক্ষদের কানে যায়, যেটা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায় যে এত দ্রুত তারা কিভাবে এটা সমাধান করতে পারলো। পরের সিনে আমরা দেখতে পাই শিনচিনের দুই বন্ধু নিয়ানিয়ানের সাথে গল্প করছিল। একজনের ডেজার্ট খাওয়া দেখে সে নিয়ানিয়ান বলে, তুমি হুবহু আমার বেস্ট ফ্রেন্ডের মতন হয়েছো। মাস্টার্স কমপ্লিট করতে গিয়েছে, যার জন্য সে আমার এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না। আমরা একই সাথে স্পেনের আইইউসি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তার নাম শেনমিয়ানমিয়ান। যেটা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায়। তারপর তারা কাজের বাহানা দিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে বলতে থাকে, এখনই শিনচেনকে সবটা জানানো যাবে না, কারণ সে যদি জেনে যায় তাহলে নিয়ানিয়ানকে অফিস থেকে বের করে দিবে, যাতে বিপদ আরো বাড়তে পারে। তাই আমাদের এটা করতে হবে যেন তারা দুজন কখনো একসাথে না হয়। তারপর আমরা দেখতে পারি অফিসের ক্রাইসিস শেষ হয়ে যাওয়ার পর জিয়াংশিয়ান একটা মিটিং ডাকে। সেখানে সকল বোর্ড মেম্বারদেরকে আর সকল
ডিপার্টমেন্টের হেডদেরকে সরিয়ে নেওয়া হয়, যোগ্যদের যোগ্য স্থানে বসানো হয়, অযোগ্যদের সরিয়ে দেওয়া হয়। আর ডিজাইনের ডিপার্টমেন্টের হেডকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়, কারণ সে কপিরাইটের কাজ করেছে। সেখানে তখন প্রতিপক্ষ গ্রুপের মিস্টার ট্যাঙ্ক চলে আসে। সে এসে বলে, আমি অন্যায় করেছি, আমার তোমাদের উপর এরকম করা উচিত নয়, তবে কম্পিটিশনের জায়গায়, বিজনেসের জায়গায় আমি কোনো অন্যায় করিনি, কারণ নিজের পজিশনের জন্য আমি আমার ফ্যামিলি লোকদের কখনো বিশ্বাসঘাতকতা করিনি। ট্যাঙ্ক কপিরাইটের বিষয়গুলো এখানে উপস্থাপন করে, তারপর সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরই জিয়াংশিয়ান বলে, গ্র্যান্ডপার অনুমতি নিয়ে ইয়ান শিনচেন আর আমি আগামী সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত করছি, আশা করি আপনারা সকলে উপস্থিত হবেন। তারপর আমরা এঙ্গেজমেন্টের দিন দেখতে পাই, যেখানে তার বান্ধবী একটা ফাইল নিয়ে উপস্থিত হয়ে যায়। তার সাথে তাংরানের ধাক্কা লাগে, আর তাংরান তার মোবাইলের ওয়ালপেপার দেখে ফেলে, যেখানে জিয়াংশিয়ানের সাথে তার ছবি দেওয়া। সেটা দেখে সে অবাক হয়ে যায়। ইভেন্টে সে এটা নিয়ে কোনো কথা বলে না। সুন্দর মতন এঙ্গেজমেন্ট ইভেন্টে শেষ হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে এসে নিয়ানিয়ান তাকে দেখে ফেলে। সে সকলের সামনে তাকে শ্যানমিয়ান বলে ডাক দেবে, তখনই তার দুই বন্ধুরা এসে তাকে সরিয়ে নেয়। শ্যানমিয়ান অনেকটা প্যানিক খেয়ে যায়। চিনচিন বলে, তুমি প্যানিক খেয়েও না, এখানে প্রথমবার আমরা আসিনি, আমরা আগেও এসেছি, আমার দুই বন্ধুরা সবকিছু সামলে নেবে, তুমি চেঞ্জ করে আসো, তারপর আমরা চলে যাব। সে চেঞ্জ করতে গেলে তাংরান তার সাথে দেখা করতে এসে বলে, আমরা অপোনেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি কিন্তু অন্য সম্পর্ক নিয়েও কাজ করতে পারি, আমি তোমাকে পছন্দ করি। জিয়ানশিয়ান তার কথাতে পাত্তা দেয় না। শ্যানমিয়ান বাড়িতে পৌঁছেই তাকে বারবার বলতে থাকে, আমাকে নিয়ান দেখে ফেলেছে, এখন আমি কি করব। জিয়ানশিয়ান বলে, তুমি চিন্তা করো না। তারপরে সিনে আমরা দেখতে পাই লিনমুফের সাথে তানরান দেখা করে আর বলে, আমি তোমার স্টুডিওতে কাজ করব, তবে তোমার জন্য না, আমি ইয়ান শিনচেনকে পছন্দ করি, তুমি আমাকে তাকে পেতে সাহায্য করবে আর আমি তোমাকে জিয়ানশিয়ানকে পেতে সাহায্য করব। আমি জানি তুমি তাকে পছন্দ করো। সে তার এই কথাতে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লেস্টারের সাথে কাজ করার জন্য তাংরান তার অফিসে যায়। সেখানে লিনমুফেকে এসএমএস করে বলে, তুমি তোমার এমপ্লয়িকে নিয়ে সিওর অফিসে উপস্থিত হও। লিনমুফে নিয়ানকে নিয়ে সিওর অফিসে উপস্থিত হলে পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। নিয়ান তাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে বলে, শ্যানমিয়ান তুমি এখানে কি করছো, তোমার তো ইতালিতে থাকার কথা। শিংচেন তখন তাকে সরিয়ে বলে, সে এখানকার সিইও, তুমি তার কাছ থেকে দূরে থাকো। শ্যানমিয়ান উঠে দাঁড়িয়ে বলে, তুমি যাকে খুঁজছো আমি সেই না। তারপর লিনমুফেকে ধমক দিয়ে বলে, তুমি তোমার এমপ্লয়িকে সঠিক জায়গায় রাখো। লিনমুফে তাকে সরিয়ে দেয়। তারপর তারা কন্ট্রাক্ট সাইন করে। কন্ট্রাক্ট সাইন করার পর তাদেরকে ওয়্যার হাউস দেখানোর জন্য বলা হয়, যেটাতে একমাত্র শুধু সিইও যেতে পারবে, কারণ ওয়্যার হাউসের লক সকলেই জানে না। আর সেই লকটা খোলার জন্য তারা তার কম্পিউটার হ্যাক করছিল, কিন্তু পারছিল না, তাতে প্রচুর সময় লাগছিল। এর মধ্যে সে দুইবারই রং পাসওয়ার্ড দিয়ে ফেলেছিল, আর মাত্র একটি বার দিতে হবে, তারপর সেটা লক হয়ে যাবে, আর এতেই প্রমাণ হয়ে যাবে সে জিয়াংশিয়ান না। তখনই তার মনে পড়ে যায় জিয়াংশিয়ান মৃত্যুর আগে তাকে একটা পাসওয়ার্ড দিয়ে যায়। নিজেকে শান্ত করে সেই পাসওয়ার্ডটা দেয়, আর সাথে সাথে ওয়্যার হাউসের ডোর ওপেন হয়ে যায়। তারপর তার চোখকে স্ক্যান করা হয়। সে কোনো ভয় পাচ্ছিল না, কারণ সে জানে তার চোখ অপারেশনের পর প্রতিস্থাপন করা হয়েছে। সকলে অনেকটা অবাক হয়ে যায়। ওয়্যার হাউস খুলে যাওয়ার পর সেটা ঘুরে এসে সে শিংচিয়ানকে জড়িয়ে ধরে। শিংচিন কোনো কিছু না বলেই তাকে জড়িয়ে নেয়, তারপর নিজের কাছে টেনে নিয়ে তাকে কিস করতে থাকে। অন্যদিকে আমরা লিনমুফেকে দেখতে পাই, সে তাংরানকে বলে, তুমি আজ কাজটা একদমই ঠিক করোনি। তাংরান বলে, আমি যতদিন পর্যন্ত সত্যের কাছে না যাব ততদিন পর্যন্ত এই কাজটা করিয়ে যাব। আমি জানি তুমি তাকে ভালোবাসো, তাই তুমি তার সকল কিছুকেই বিশ্বাস করে নিচ্ছ। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বাসায় পৌঁছেই শ্যানমিয়ান শিংচেনকে বলে, আমি যখন ডোর ওপেন করছিলাম প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, তারা কি আমাদের আইডেন্টিটি নিয়ে সন্দেহ করে ফেলেছে? আমরা এখন কি করব? আমাদের আরো সতর্ক থাকতে হবে। শিনচিন বলে, আমাকে ক্ষমা করো, আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না, এখন থেকে আমরা পুরোপুরি প্রস্তুত থাকবো। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই শ্যানমিয়ানের আন্টি আর বাবার দোকান থেকে এমপ্লয়িদের জন্য ড্রিঙ্কস কেনা হয়, আর সেখান দিয়ে শ্যানমিয়ান আসছিল। শ্যানমিয়ানকে দেখে আন্টি বলে, শ্যানমিয়ান এখানে কেন? তখন নিয়ান বলে, মা, সে শ্যানমিয়ান না, সে এখানকার বস জিয়াংশিয়ান। সে কোনো কিছু না বলে যখন চলে যাচ্ছিল তখন তার সামনে বাবা এসে হাজির হয়ে যায়। সে প্রচন্ড ভয় পাচ্ছিল, তারপরও সে চলে যাচ্ছিল। তার বাবা পেছন থেকে তাকে ডাক দেয়। সে তখন বারবার বলছিল, আপনি যাকে খুঁজছেন আমি সে না। তার বাবা তাকে বলছিল, আমি তোমাকে কিভাবে না চিনি। তখন সেখানে গ্র্যান্ডপা চলে আসে। তারপর তাদের অফিস রুমে নিয়ে গিয়ে বলে, এটা সত্যি অবিশ্বাস্য, আমার নাতি আর আপনার মেয়ে হুবহু দেখতে একই, আমাদের উচিত তাদের একসাথে দেখা করানো, যাতে তারা বন্ধু হতে পারে। ফিরে এসে বাবা তাকে কল করে, তারপর জানতে চায় তুমি কোথায়। সে মিথ্যে বলে সে ফ্রান্সে আছে। সে অনেক কান্না করছিল। তার বাবা বলে, তুমি কান্না করো না, আমি এখানে ঠিকই আছি, আমাকে দেখতে মন চাইলে তুমি চলে আসতে পারো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই গ্র্যান্ডপা তাকে জিজ্ঞেস করে শিনচিন কোথায় আছে। সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ শিনচিন অনেকক্ষণ তার সাথে ছিল না। অন্যদিকে আমরা শিনচিনকে দেখতে পাই সে লিনমুফের সাথে একটা জায়গায় যায়। লিনমুফে তার কাছে সকল ঘটনা জানতে চায়, কারণ 2004 সালে জিয়াং ফ্যামিলির বড় মেয়ে, তার হাজবেন্ড আর একমাত্র নাতি ইয়ান একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। দুজনের লাশ পাওয়া যায় না, একজনের লাশ পাওয়া যায়, আর নাতনিকে জোর করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। 10 বছর পর ফিরে আসে, তার সাথে ফিয়ন্সেকে নিয়ে আসে। সে কে? তার কোনো পরিচয় নেই। আচ্ছা,
তোমার কি সাহস হবে তোমার হাতের আংটিটাকে খোলা? ইয়ান ই এটা বলার পর সে মুচকি হেসে হাতের আংটিটা খুলে ফেলে। আংটি খুলে কাটা দাগ দেখিয়ে বলে, 20 বছর আগে গার্ডেনে খেলতে গিয়ে তুমি আমাকে এই দাগটা দেখিয়েছিলে। তারপর থেকে আজ পর্যন্ত আমি লুকিয়ে রেখেছি। তার গলা চেপে ধরে বলে, তুমি অনেক কিছু জেনে গেছো। এত কিছু জানা তোমার উচিত ছিল না। আমি তোমাকে এখান থেকে বের হতে দেব না। সিনিয়ান মারা গিয়েছে, তাই আমি সেনমিয়ানমিয়ানকে এখানে নিয়ে এসেছি। আমার আর কোনো উপায় নেই। এটা বলেই তাকে ওই বাসাতেই লক করে রেখে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়াং ফ্যামিলিতে তাংরান আসে। সে তার বাইরের হয়ে ক্ষমা চাইতে আসে। তার আসল উদ্দেশ্য ছিল সেনমিয়ানমিয়ানকে সবার সামনে ধরিয়ে দেওয়া। তাই সে খাবার টেবিলে সেনমিয়ানমিয়ানের অপছন্দের খাবার উপস্থাপন করে আর বলে এটা জিয়াংশিয়ানের অনেক পছন্দের খাবার ছিল। সে ছোটবেলা খেতে খুব পছন্দ করত, তাই আমি এটা উপস্থাপন করেছি। তুমি কি আমার উপর রাগ করে আছো? খাবে না? সেনমিয়ানমিয়ান কিছু বলে না। তখন জিয়াংশিয়ানের কাছে একটা কল আসে। সেনমিয়ানমিয়ান আর জিয়াংশিয়ানের যেই হসপিটালে সার্জারি হয়েছিল তার ডকুমেন্টগুলো কেউ একজন চুরি করে নিয়েছে। অন্যদিকে সেনমিয়ানমিয়ান কিছু না বলেই খাবারটা খেয়ে নেয়। তারপর গ্র্যান্ডপাকে বলে, আমি কাল থেকে অসুস্থ, আমি রুমে রেস্ট করতে যাচ্ছি। জিয়াংশিয়ান উঠে দাঁড়িয়ে বলে, সে কাল রাত থেকে অসুস্থ, আমি তাকে দেখে আসছি। এটা বলি সে সিঁড়ির কাছে গিয়ে দেখতে পায় সেনমিয়ানমিয়ান অজ্ঞান হয়ে যাচ্ছে। তার সারা শরীরে র্যাশ হয়ে গেছে, কারণ তার খাবারে অ্যালার্জি ছিল। শিনচেন তাকে কেউ দেখে ফেলার আগে দৌড়ে রুমে নিয়ে আসে। তারপর তার খাবারগুলোকে ফেলে দিতে সাহায্য করে। তারপর শরীরের র্যাশ দূর করার জন্য তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়। সে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। সে তাকে ধৈর্য ধরার সাহস দিচ্ছিল। এসবের কিছুক্ষণ পর তান্ডাং জিয়ানশিয়ানকে কল করে একটা পার্কে দেখা করার জন্য। সেখানে তাকে বলে, আমি তোমার সকল প্রমাণ পেয়ে গেছি। সে আসলে জিয়াংশিয়ান না, তার নাম হচ্ছে সেনমিয়ানমিয়ান। সে তার এই কথাতে কোনো পাত্তাই দিচ্ছিল না। তখন সেনমিয়ানমিয়ানকে দেখিয়ে বলে, তোমার কি তার জীবনের পরোয়া নেই? সেনমিয়ানমিয়ান সেই পার্কে উপস্থিত ছিল। তাকে কল করে জানানো হয় তার বাবাকে কিডন্যাপ করা হয়েছে। সে চোখের সামনে বাবাকে দেখতে পায় মাস্ক পরা একটা লোকের সাথে যাচ্ছে। এটা দেখে তার ইতালির কথা মনে পড়ে যায়। তখন তার বাবাকে বাঁচাতে সে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তাকে গাড়ির সামনে যেতে দেখে শিনচেন দৌড়ে আসে। সে প্রচন্ড মাথায় আঘাত পায়, যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। 3 দিন পর্যন্ত সে হসপিটালে অজ্ঞান অবস্থায় ছিল। শিনচেন বুঝতে পারে সেনমিয়ানমিয়ানকে আর বিপদে ফেলা যাবে না, তাই সে পরিবারের সকলের সামনে নিজের পরিচয় ফাঁস করে দেয় আর 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনা বলে। অ্যাক্সিডেন্টে তার বাবা মা যখন মারা যায় তখন সে বেঁচে ছিল, কিন্তু কেউ একজন এসে তাকে পানিতে ফেলে দেয়। তারপর সেখান থেকে বিদেশে একটা ওয়েলফেয়ার সেন্টারের কিছু লোক তাকে বাঁচায়। সে সেখানেই বড় হয়। গ্র্যান্ডপা এইসব শুনে অনেক কষ্ট পাচ্ছিল। সে গ্র্যান্ডপাকে তার ডিএনএ টেস্টের রিপোর্টটাও দেখায়। গ্র্যান্ডপা তখন জানতে চায়, আচ্ছা তুমি এখানে, তাহলে জিয়াংশিয়ান কোথায়? জিয়াংশিয়ানের কথা উঠলেই সে কান্না করে দিয়ে বলে, আমাকে ক্ষমা করো, ইতালিতে তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি তাকে যতক্ষণে পাবো তার আগেই সে আমাদের ছেলে চলে গেছে, কারণ কেউ একজন তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। সব ঘটনা সে বলে আর বলে, তুমি অসুস্থ ছিল তাই আমি তোমাকে বলতে পারিনি, আমাকে ক্ষমা করো। গ্র্যান্ডপা তখন সবাইকে চলে যেতে বলে। সে একা কান্না করছিল। এরপর জ্ঞান ফিরতেই সে অবাক হয়ে যায়। সে খবরে দেখতে পায় জিয়াং ফ্যামিলি থেকে শিনচেনকে গ্রহণ করে নেওয়া হয়েছে, তার পরিচয় প্রকাশ করা হয়েছে। সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু তাকে বাইরে থেকে সকলে আটকে রাখে, তার সাথে দেখা করতে যেতে দেয় না। তার বান্ধবীও তাকে বলে, তুমি এবার এসব বন্ধ করো। সে হসপিটালে শুয়ে শুয়ে তার কথা প্রচন্ড মনে করছিল। তখন সে তার বান্ধবীর কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে একবার তার সাথে দেখা করতে দাও। প্রথমে মানা করলেও সে পরে তাকে সাহায্য করে। তারপর সে জানালা দিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। জিয়াং ফ্যামিলির কিছুটা দূরে তার জন্য অপেক্ষা করছিল। তার সাথে দেখা হলে তার পরিচয় সম্পর্কে সে জানতে চায়। শিনচেন বলে, তুমি যেটা দেখেছো সেটাই সত্য। আজ থেকে তোমাকে আর অভিনয় করতে হবে না। আমি আমার কথা রেখেছি। আমি বলেছিলাম 1 বছরের মধ্যে তোমাকে তোমার পৃথিবীতে পৌঁছে দেব, নিরাপদে পৌঁছে দিলাম। আজ থেকে আমাদের এখানেই শেষ। এটা শোনার পর তার ভিতরটা যেন কেঁপে উঠেছিল। সে তখন তাকে বলে, আজ থেকে এখানেই শেষ। তারপর তাকে রিংটা এগিয়ে দিয়ে বলে, এটা এঙ্গেজমেন্টের রিং, যেহেতু শেষ তাহলে ফিরিয়ে নাও। তারপর তাকে ফিরিয়ে দিয়ে সে কান্না করতে করতে বৃষ্টিতে ভিজে সেখান থেকে চলে আসে। এইদিকে বাইরে থাকা শিনচেনের বন্ধুরা জোর করে ওয়ার্ডের মধ্যে ঢুকতে চায়। তার বান্ধবী বাধা দেয়। তখনই সামনে থেকে সেনমিয়ানমিয়ান আসে। নিয়ান জানতে চাবে কি হয়েছে, তার আগেই সেনমিয়ানমিয়ান অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের কিছুদিন পরের একটা সিন দেখানো হয়, যেখানে সেনমিয়ানমিয়ান নিজের স্বাভাবিক জীবনে পৌঁছে গেছে। সে তার বাবা, আন্টি আর সেনমিয়ানমিয়ানের কাছে ক্ষমা চায় নিজের এসব কর্মকাণ্ডের জন্য। অন্যদিকে শিনচেনও নিজের পরিশ্রম দিয়ে এলিস্টার গ্রুপের সাথে কাজ করছে। সে তার দক্ষতা দিয়ে পুনরায় এলিস্টারের সিইও হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেনমিয়ানমিয়ান একদিন টিভিতে দেখতে পায় এলিস্টারের সিইও শিনচেন আর
তাংরানের বিয়ের খবর। সেটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর সে নিজের ভেতর কষ্টগুলোকে লুকিয়ে রেখে কান্না করতে থাকে। সে ভাবতে থাকে আমি আর সে কখনোই এক হতে পারবো না, কারণ আমাদের পৃথিবী আগে থেকেই আলাদা। তারপর সে যখন বাসায় পৌঁছে সে দেখতে পায় কেউ একজন তার রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সে তার পিছু নেয়। তাকে ট্রাকের মধ্যে লক করে রাখা হয়। সে সাহায্যের জন্য নিয়ানকে কল করে। নিয়ান কোনো উপায় না দেখে সিংচিনকে সবটা বলে। সিংচিন তাকে কল করে বলে তুমি তোমার ফোনের চার্জ নষ্ট করো না, নিজের লাইভ লোকেশন চালু রাখো, আমি তোমাকে সাহায্য করতে আসবো। সে প্রচুর কান্না করছিল যেন তাকে সাহায্য করা হয়। তখনই আমরা দেখতে পাই ব্রিজের মধ্যে সেই ট্রাকের সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট করানো হয়, যার ফলে সে ট্রাক থেকে বের হয়ে ব্রিজের থেকে নিচে পড়ে যায়। পানিতে পড়ে গেলে সকলে অবাক হয়ে যায়। ততক্ষণে সিংচেন পৌঁছে যায়। সে ছোটবেলা থেকে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে পানিকে প্রচন্ড ভয় পেত। তবুও সেনমিনকে বাঁচানোর জন্য সে পানিতে ঝাঁপ দেয়। তারপর তাকে নিয়ে তীরে পৌঁছায়। ততক্ষণে তার জ্ঞান হারিয়ে ফেলে। সিংচেন তাকে সিপিআর দেয়। কিছুক্ষণের মধ্যে হসপিটালে তাদের দুজনকেই নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরতে সেনমিয়ান জানতে চায় তাকে কে বাঁচিয়েছে। লিনমুফে মিথ্যে বলে। সে বলে সেখানে থাকা উপস্থিত লোকেরা তাকে বাঁচিয়েছে, কিন্তু তার মন মানতে চায় না। সে বিশ্বাস করে সিংচেন এসেছিল। সে সিংচেনকে কল করে জানতে চায় তুমি এখন কি করছো, বিজি আছো, তুমি আমাকে বলেছো বাঁচাতে আসবে। সিংচেন শান্ত স্বরে বলে আমি ব্যস্ত আছি। সেনমিয়ান জানতে চায় তুমি কি অফিসের কাজে ব্যস্ত নাকি এঙ্গেজমেন্টের কাজে। সিংচেন বলে তুমি যেটা ভালো মনে করো। সেনমিয়ান বলে জানো অ্যান্ড্রয়েডের মাঝের তারাটা যদি কাপলটা একসাথে দেখে তাহলে তারা সবসময় একসাথে থাকে। সিনচেন বলে আমি সেটা দেখতে পাই না। সেনমিয়ান বলে দুর্ভাগ্যবশত আমিও সেটা দেখতে পাই না। তারপর ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে তারা দুজনেই কান্না করছিল। সেনমিয়ান নিজেকে আবার সামলে নিতে শিখছে। সে একদিন যখন কাপড় ভাঁজ করছিল তখন নিজের কাপড়ের ভাঁজে একটা আন্টি দেখতে পায়। সে আন্টিটা হাতে নিয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে সেদিন আমাকে বাঁচাতে জিয়াংশিয়ান সত্যি এসেছিল। তারপর সে লিনমুফেকে কল করে সত্যিটা জানার জন্য। লিনমুফে চুপ হয়ে থাকে। লিনমুফে তখন জিয়াংশিয়ানের এঙ্গেজমেন্ট পার্টিতে ছিল। সে অনেক অবাক হয়ে যায় তার এই কথাটা শুনে। সে বলে তাকে শান্ত হতে। সে ফোন রেখে দেয়। তারপর সে দৌড়ে সেখানে আসে। এইদিকে জিয়াংশিয়ানকে তাংরান জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও নাকি অন্য কাউকে, তোমার কাছে এখনো সময় আছে, আমি জোর করে তোমাকে নিতে চাই না। ততক্ষণে সেখানে সেনমিয়ানম্যান চলে আসে, তাদের বাধা দেয়। তারপর সে সবার সামনে তাকে কিস করে। সেখান থেকে তাকে নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। তাকে আংটি পরিয়ে দেয়। সে বলে এখন আমার সাথে তোমাকে যেতে হবে না, যখন তোমার মন চাইবে তুমি তখন যেও। তারপর সে যখন চলে আসছিল তখন সিনচেন তাকে কোলে তুলে নেয় আর বলে তুমি আমাকে রিং পরিয়ে দিয়েছো, এখন আমি তোমার, তুমি আমাকে ফেলে যেতে পারো না। তারপর তারা দুজন সেই এঙ্গেজমেন্ট পার্টি থেকে চলে আসে। সে দূরে এসে তাকে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু সিংচেন তাকে একবারও আই লাভ ইউ বলে না, শুধু চুপ হয়ে তার দিকে এক নজর তাকিয়েছিল। তারপর তাকে কিস করে। তাদের লাভ স্টোরি এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি বাদে যখন জিয়াংশিয়ান তার বাবার সামনে উপস্থিত হয়, তার বাবাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে অনেকদিন যাবৎ তার মা বাবার খুনিকে খুঁজছিল। সে সেই ছবি পেয়েছিল। সেই ছবিতে যেই লোকটা ছিল সেটা সেনমিয়ানম্যানের বাবার ছবি। সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সেনমিয়ানম্যানকে পানি আনতে বলা হয়। সে দূরে চলে যায়। তখন সে বলে আমার নাম সিংচেন, তার বাইরেও আমার অন্য একটা নাম আছে, আমার নাম ইয়ান ই। নিশ্চয়ই আমাকে চেনেন, আমার বাবা মা ছিল, আমার ছোট্ট একটা বোন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন তার আর কেউ নেই। তার বাবা অনেকটা ঘাবড়ে যায়। সে বলে আমাকে ক্ষমা করো। সেনমিয়ানম্যান চলে আসলে সে তাকে খাবার আনার জন্য বাইরে পাঠায়। তারপর সেনমিয়ানের বাবা তাকে বলে আমি সেদিন সত্যি কিছু করিনি, আমাকে আমার স্ত্রীর অসুস্থতার সুযোগ নেওয়া হয়েছিল, তারা আমাকে টাকা দেওয়ার কথা বলেছিল, তারা টাকা দিয়েছে, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি, তুমি আমাকে ক্ষমা করো। সেনমিয়ানম্যানকে কিছু জানিও না। সে সেখান থেকে রাগ করে চলে যায়। সেনমিয়ানম্যান তার পিছু নেয়। একটা সমুদ্রের পাড়ে গিয়ে জানতে চায় কি হয়েছে তার বাবার সাথে। সে তাকে বলে আমি তোমাকে ব্যবহার করেছি, আমি তোমার কাছ থেকে ব্রোঞ্জটা নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করেছি, আমি তোমাকে একবারও বলিনি ভালোবাসি। সেনমিয়ানম্যান প্রচুর কান্না করছিল আর বলছিল এটা কোনো রিজন হতে পারে না আমার সাথে ব্রেকআপ করার, সত্যিটা বলো। সে সত্যিটা তাকে জানায় না, কারণ সে কষ্ট পাবে। সে তাকে ব্রোঞ্জটা দিয়ে সেখান থেকে চলে আসে। সে প্রচুর কান্না করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের কাজিন কোম্পানির সকল শেয়ার কিনে নেয় আর তাকে কোম্পানি থেকে বের করে দেয়। আর এইদিকে তার আন্টি কাই তার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। সেটাকে হার্ট অ্যাটাকের নাটক সাজায়। সে যখন তার গ্র্যান্ডপার কাছে যায় ততক্ষণে তার গ্র্যান্ডপার সময় শেষ হয়ে গিয়েছে। আন্ট কাই বলে তুমি জুয়াং ফ্যামিলি সত্যিকারের সন্তান না, তুমি তোমার বাবার অবৈধ সন্তান, তাই তোমার কোনো অধিকার নেই জুয়াং ফ্যামিলিকে কন্ট্রোল করার, তোমাকে আমি বাড়ি থেকে বহিষ্কার করছি। তার গ্র্যান্ডপা মারা গেছে। এইদিকে তার পরিবারকেও সে হারিয়েছে। সে অনেক ডিপ্রেশনে ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই
সেনমিয়ানম্যানের বাবা আর সেনমিয়ান শহর ছেড়ে চলে যাচ্ছিল। তখনই তাদেরকে লিনমুফি আর তাংরান আটকায়। লিনমুফি তাকে সত্যিটা জানায় যে তার বাবা একজনকে 17 বছর আগে অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর সেটা কেউ না, শিংচিয়ানের বাবা মা। সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। তার বাবার প্রতি তার ঘৃণা বেড়ে যাচ্ছিল। সে একটা ক্যাফেতে বসে কান্না করছিল একা একা। তখনই তাংরানের ভাই এসে খবর দেয় যিনি গ্র্যান্ডপা মারা গিয়েছে, তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। সে কোথায় আছে কেউ জানে না। সেনমিয়ানম্যান তাকে খুঁজতে বের হয়, তাকে নদীর পাড়ে খুঁজতে যায়। সে বাবা মাকে হারিয়ে, গ্র্যান্ডপাকে হারিয়ে সে ডিপ্রেশনে চলে যায়। সে নিজেকে শেষ করে দিয়েছিল। সেনমিয়ানম্যান তাকে পানি থেকে উদ্ধার করে, তারপর তাকে হসপিটালে নেয়। সেখানে সে 3 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিল। জ্ঞান ফিরতেই সে ডিপ্রেশনে চলে যায়। তার সাথে সবসময় সেনমিয়ানম্যান থাকে। তার প্রতিটা ভুল পদক্ষেপ থেকে সেনমিয়ানম্যান তাকে সরিয়ে নিয়ে আসে, তার ভালোবাসার যত্ন দিয়ে তাকে সারিয়ে তোলে। তারপর একদিন তার বাবা মার আসল খুনিকে সেটা খুঁজে বের করতে চেয়েছিল। তখনই তার বাবা এসে হাজির হয়, তাকে দিয়ে সত্যি ঘটনাটা বলে। সেদিন সে সত্যি অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল, কিন্তু তার মনুষ্যত্ববোধ আঘাত লাগে, তাই সে অ্যাক্সিডেন্ট করায়নি। গাড়িটা তাদের গাড়ির আগে নিয়ে যায়। তারপর তাদেরকে বাঁচানোর জন্য নিজে গাড়ি থেকে নামে, কিন্তু ততক্ষণে অন্য একটা ট্রাক এসে সেই গাড়িটাকে উল্টে দেয়, আর সেখানে তারা সকলেই মারা যায়। তাই ভয়ে সেখান থেকে সে পালিয়ে আসে। তারপর সকল দোষ তার কোম্পানির উপর চাপিয়ে দেওয়া হয়। ঘটনাটা বিদেশ ঘটেছিল, তার কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দেয়, তাই তাকে পুলিশের কাছে যেতে হয় না। কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়, সেই টাকাগুলো সে এখনো ব্যবহার করেনি। এমনকি অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য সে ব্যবহার করেনি। ম্যান তখন বলে, আমাদের গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ইতালিতে, তখনও সেম ঘটনাই ঘটেছিল। সামনে থেকে একটা গাড়ি আসে, কিন্তু আমরা বেঁচে যাই। তারপর আমরা যখন থেমেছিলাম, তখন অপর পাশ থেকে একটা গাড়ি এসে আমাদের গাড়িটাকে উল্টে দেয়, আর সেখানে জিয়াংশিয়ান মারা যায়। তার মানে এই দুটা ঘটনায় একই জন ঘটিয়েছে। সে তার বাবার কাছ থেকে সকল প্রমাণ নিয়ে নেয়। তারপর অ্যালিস্টার কোম্পানিতে যায়। সেখানে শিনচিন সকল বোর্ড মেম্বারদের ডেকে একটা মিটিং বসায়, আর সকল বোর্ড মেম্বারদের কাছ থেকে নিজেদের শেয়ারগুলো কিনে নেয়। এইসব কিছুতে তাংরানের ভাই সাহায্য করে। সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হওয়ার কারণে সে এখন সেই অফিসের সিইও হয়ে যায়। তারপর সে জিয়াং ফ্যামিলিতে আসে, পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নিয়ে আসে। আন্ট কাইকে তখন তার প্রমাণগুলো দেখায় আর বলে 17 বছর আগে আর কিছুদিন আগে জিয়াংশিয়ানের অ্যাক্সিডেন্টটা তুমিই ঘটিয়েছো। সেই প্রমাণগুলো থেকে সে অবাক হয়ে যায়। সেনমিয়ানম্যান তখন এগিয়ে বলে, জিয়াংশিয়ানের অ্যাক্সিডেন্টে আমি ভিকটিম ছিলাম। আপনি সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবেন না। পাশ থেকে তখন গ্রিনপার সেক্রেটারি মিস্টার লিন বলে ওঠে, এবার তোমার অপরাধগুলো স্বীকার করা উচিত, কারণ তোমার বাবারও শেষ ইচ্ছা এটাই ছিল। আমি আর তোমার বাবা আগেই এগুলো জানতাম, কিন্তু আমরা কোনো কিছু বলিনি। তারপর টেলিভিশন অন করা হয়। সেখানে তার বাবা একটা রেকর্ড রেখে যায়, যেখানে সে বলে, আমি চাই না আমার ছোট মেয়ে হারানো যাক, কারণ তুমি তোমার জেলাসির কারণে তোমার বড় বোনকে হত্যা করেছো। আমি আমার এক মেয়েকে হারিয়েছি, তোমাকে হারালে আমি বাঁচতে পারবো না। আমি আমার মরার আগ পর্যন্ত তোমার এই সকল তথ্য গোপন রেখেছি, কিন্তু এখন আর পারছি না, তোমার এবার থামা উচিত। আন্ট কাই সেসব কিছু মানছিল না। সে গ্রিন হাউসে গিয়ে সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছিল। সে তখন সেনমিয়ানমিয়ানকে একটা চাকু নিয়ে বলে, আমি তাকে শেষ করে দেব। সে তাকে শান্ত করার চেষ্টা করছিল। তখনই সেখানে সবাই চলে আসে, আর সেখানে তখন আমরা দেখতে পাই জিয়াংশিয়ানের মাও চলে আসে, যাকে তাংরানের ভাই অনেক কষ্টে খুঁজে বের করেছে। সে বিদেশের একটা ওয়েলফেয়ার সেন্টারে সুস্থ অবস্থায় এতদিন পড়েছিল। তাকে দেখে জিয়াংশিয়ান আর আন্ট কাই অনেকটা অবাক হয়ে যায়। সে আন্ট কাইকে শান্ত করে, তখন বলে, বাবা সবকিছু তোমার জন্যও করে গেছে, শুধু আমার জন্য করেনি। তুমি ভুল বুঝেছো বাবাকে আর আমাকে। আমি কথা দিচ্ছি তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। আন্ট কাই তখন নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই শিনচেন তার মার কোলে মাথা রেখে কান্না করছিল, কারণ 17 বছর পর সে তার মাকে খুঁজে পেয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই যেই গ্রিন হাউসে কখনো ফুল ফোটেনি, সেই গ্রিন হাউসে 17 বছর পর ফুলে ভরে গিয়েছে, যেটা দেখে সেনমিয়ানমিয়ান আর শিনচেন অনেকটা খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং ঘটে। ধন্যবাদ সবাইকে।